কি বললো স্যার? কি আর বলবে জিয়া, সেই অ্যাফাসিয়ার কথাই বলল। কথাটা শেষ করেই উদাস ভঙ্গিমায় বসলো আফিফ। জিয়াউলের মনটা আরো খারাপ হয়ে গেল। স্যারের এমন সুর তাকে কষ্ট দেয়। ছোট্ট স্বরে শুধালো, এটা কি ভালো হবে না স্যার? চিকিৎসা চললে হয়তো ভালো হয়ে যেত, কিন্তু মা যে কোনো থেরাপি নিতে চায় না জিয়া। কেন নিতে চায় না সেটাই বুঝতে পারি না। কে না কথা বলতে চায়, কে না মনের ভাব প্রকাশ করার ইচ্ছা পোষণ করে। মা কেন এমন করে আমি আজও ধরতে পারি না জিয়া। আমার কি ইচ্ছা করে না মায়ের মুখে আদুরের স্বরের ডাক শুনতে? কি করুণ কণ্ঠস্বর। জিয়ার বুকটা হু হু করে উঠল। আবার প্রশ্ন করলো, থেরাপি ছাড়া অন্য কোনো মাধ্যম নেই স্যার? মাথা নাড়ালো আফিফ। আছে, কিন্তু তা তাদের হাতে নেই। মাথা নত করেই বলল, অ্যাফাসিয়া বলতে স্ট্রোক বা মস্তিষ্কের কোনো আঘাতের ফলে রোগীর বাকশক্তি হারানোকে বোঝায়। এমন দুই ধরনের অ্যাফাসিয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় অ্যাফাসিয়া সংস্থা। তার মধ্যে মা যেটি দ্বারা আক্রান্ত সেটি হলো ব্রোকাস অ্যাফাসিয়া। এতে বাকশক্তি পুরোপুরি না হারালেও অনর্গল কথা বলার ক্ষমতা লোপ পায়। রোগীর কথা বলা এতটাই সীমিত হয়ে পড়ে যে অনেক প্রচেষ্টার পর 4টি শব্দের বেশি কিছু বলতে পারে না। অন্যের কথা বোঝার ক্ষেত্রে বা কোনো লেখাপড়ার ক্ষেত্রে রোগীর কোনো সমস্যা না থাকলেও নিজে লিখতে গেলে কিছু অসুবিধা হয়। আমার ছোটবেলায় আম্মা হঠাৎ করে স্ট্রোক করে। জ্ঞান ফেরার পর কথা বলতে না পেরে কোনো আফসোসই করেননি, বরং যেন খুশি হয়েছিল। বাবা এতবার বলতো থেরাপি নিতে, সে আধো আধো বুড়িতে কথা বলতে পারে, একসাথে পারে না, হঠাৎ হঠাৎ বলতে পারে। থেরাপি নিলে সমস্যার সমাধান হবে। বাবা জোর করলেই নাকি মা নিজের ক্ষতি করার কথা বলতো। পরে বাবা হাল ছেড়ে দিয়েছে। লিখতে গেলে অসুবিধার প্রভাবটা বাবার সাহায্যেই কাটিয়ে তুলতে পেরেছে। কতদিন পর আম্মা কথা বলল, শুধুমাত্র দুটো শব্দ উচ্চারণ করেই জ্ঞান হারালো। অথচ এখন যদি সে আবার স্ট্রোক করত, বাকশক্তি ফিরে পাওয়ার চান্স ছিল। আবার নাও থাকতে পারে। কিন্তু মা অনল মাহমুদের নাম শুনে ভয় সিটিয়ে গেল কেন? এই লোকের সাথে আমাদের কোনো অতীত জড়িত নয় তো? জিয়াউল বুঝল কামিনী বেগমের পুনরায় কথা বলার উপায় একটাই বেঁচে আছে, সেটি হলো স্ট্রোক। কিছুটা বাচ্চাদের মতোই বলল, স্যার, আমরা এমন একটা কাজ করব আন্টি যেন স্ট্রোক করে, তাহলে তো হয়ে গেল। জিয়াউলের বোকা বোকা কথায় আফিফের রাগার কথা থাকলেও হাসি পেল। কিছুটা হেসেই বলল, মস্তিষ্কের স্ট্রোক পাগলা, আমাদের কাজে যদি হার্ট অ্যাটাক করে তখন? লজ্জা পেল জিয়াউল। তড়িঘড়ি করে বের হয়ে এলো ঘর থেকে। এত বড় অফিসার, তার এমন ছেলে মানুষই কথা মানায়। আফিফ জিয়াউলের যাওয়া দেখে হেসে মায়ের কাছে বসলো। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। ছোটখাটো সাজানো গোছানো এক রেস্তোরাঁ, চারদিক বিভিন্ন রঙিন আলো আধারকে হারিয়ে মাথা উঁচু করে রেস্তোরাঁটা দাঁড়িয়ে আছে। কানায় কানায় পূর্ণ, গিজ গিজ করছে মানুষ। তবুও নেই তেমন হইচই, অগোছালো ভাব। প্রত্যেক টেবিলে লোকজন এতটাই সুশ্রীভাবে কথা বলছে, পাশের টেবিল থেকে শোনা যাচ্ছে না। মাঝে মাঝে উচ্চ হাসির শব্দও আসছে, তবে কেন জানি মনে হচ্ছে এই হাসির শব্দটা পরিবেশকে আরো জাঁকজমকপূর্ণ করেছে। হাসির শব্দটা আসা মাত্রই সবাই কেমন মুচকি হেসে এদিক ওদিক তাকাচ্ছে, হাসির মালিককে একটু দেখার আশায়। ব্যাপারটা বেশ উপভোগ করছে মনিরা। বাবা মেয়ে পাশাপাশি বসে এক মনে ফিসফিস করে কথা বলছে। কি বলছে তারাই জানে। এই ফাঁকে মনিরা নিজের মতো বিভিন্ন মানুষের আচার আচরণ লক্ষ্য করছে। প্রেম নামক শব্দটি নতুন আগমনে ভরকায়নি সে, বরং বেশ উপভোগ করছে। অন্তরে দোলা, নতুন মিষ্টি হাওয়া, ঠোঁটের মুচকি হাসি, হুট করে হারানোর ভয়ে আধারে ঢাকা মুখ। সময়টা খারাপ যাচ্ছে না। 10 বছরের তিক্ততাকে ফিকে করতে পেরেছে সে। নতুন জাগরণে নতুন মনিরা জন্ম হয়েছে। মুচকি হেসে বলল, আজ লং ড্রাইভে গেলে কেমন হয় মিহি? নেচে উঠল মিহি। কথাটি যে বেশ পছন্দ হয়েছে তার, তবে আহিসের ভালো লাগলো না। সময়টা তার খারাপ যাচ্ছে। ছোট্ট মেয়েটার জন্য মনিরার সঙ্গটাকে সে সহ্য করে নিলেও তা কতদিন করবে জানে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এই মেয়েকে কি করবে কে জানে। বিরক্ত দৃষ্টিতে মনিরার দিকে তাকাতেই মনিরা কিছুটা বিব্রত হলো। তড়িঘড়ি করে বলে উঠল, তুমি আব্বুর সাথে লং ড্রাইভে যাবে মিহি? আমি এখান থেকে বাড়ি ফিরবো। দাদু একা আছে তো? আহিসের বিরক্তটা এক ছুটে পালালো। মনিরার আনন্দে উল্লাসিত মুখটা কালো হয়ে এলো। ভেবেছিল আহিস প্রতিবাদ করবে, বরাবরের মতো বলবে, এই মেয়ে, তোমাকে আমি বাড়ি ফিরতে বলেছি, একসাথে ফিরবো। কিন্তু সেরকম আহিস বলল না, বরং মনিরাকে সাপোর্ট করে বলল, তুমি বাড়ি ফিরে যাও, আমি ক্যাব বুক করে দিচ্ছি। মা অনেকক্ষণ একা আছেন তো। বিল পরিশোধ করে বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। ক্যাব আসতে যতক্ষণ সময় লাগলো মিহি মায়ের সাথেই ছিল।
মনিরা উঠে বসতেই স্বস্তির নিঃশ্বাস পেল আহিস। এখন বেশ ভালো লাগছে। মানুষের বাঁকা উৎফুল্ল দৃষ্টি ভালো লাগছিল না। হয়তো সবাই ভেবেছে স্বামী স্ত্রী তারা। এটা তো সত্যি নয়, কোনোভাবেই সত্যি করা সম্ভব নয়। তার জীবনে প্রেম পিয়াসী ব্যতীত কারোর স্থান নেই, কারোর নয়। ধোঁয়া উড়িয়ে ক্যাব যখন ছুটতে শুরু করলো, দুটো লোককে ইশারা দিয়ে নিজের গাড়িতে বসলো আহিস। লোক দুটো ইশারা পেয়ে ক্যাবকে অনুসরণ করে বাইক নিয়ে ছুটতে লাগলো। কর্তার হুকুম মান্য করায় তাদের কাজ। গাড়িতে বসে মিহি এক পলক জানলা দিয়ে মাথা বের করে ক্যাবে ছুটে যাওয়া দেখলো। মাকে ছাড়া ভালো লাগে না তার। গোমরা মুখে বলল, আম্মু থাকলে মজা হতো আব্বু। তোমার দাদু যে একা রয়েছেন আম্মা, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কে দেখবে বলো তো? মন খারাপ করো না আম্মা জান, আর একদিন আমরা 4 জনই বের হব। এখন একটু হাসো। কথাটা শেষ করে আহিস মিহির গাল টেনে দিল। মিহি আর মন খারাপ ধরে রাখতেই পারল না, হেসে জড়িয়ে ধরল আব্বুকে। আহিস ও মেয়েকে জড়িয়ে নিয়ে সীমাবদ্ধ জার্নি শুরুটা করেই ফেলল। অজানা গন্তব্যে ছুটে চলার মাঝে বাবা মেয়ের বন্ধন আরো দৃঢ় হোক। বড় রাস্তা থেকে বাঁক নিয়ে ছোট রাস্তা ধরতেই অন্ধকার যেন ক্যাবটিকে গ্রাস করে নিল। ক্যাবের কৃত্রিম আলোয় যতটুকু দেখা যায়। জানালায় 2 হাত ভাঁজ করে মাথা রেখে আকাশ দেখছে মনিরা। বুকের ভিতর কি এক জ্বালা হচ্ছে। এতদিন পরেও প্রিয় মানুষটির মনে জায়গা করতে না পারার ব্যর্থতা কোথায় লুকাবে সে? এত কাছে থেকেও প্রিয় মানুষের মনের খবর বুঝতে না পারার অপারগতা কিভাবে পূরণ করবে? ভেতর থেকে ভেঙে পড়ছে সে। বারবার চোখের পাতায় নাদিয়ার প্রেমময় দৃষ্টি ঘুরছে। তবে কি আহিস নাদিয়াকে ভালোবাসে? তার আর সুখ পাওয়া হলো না। হুট করে মন পরিবর্তনের সাথে সাথে মুখশ্রীতে আমূল পরিবর্তন ঘটল। একটু আগের ব্যথার ছাপ নেই। একরাশ রাগ হিংস্রতা ঘিরে ধরেছে তাকে। প্রতিপক্ষ নাদিয়াকে খুনে নেশা চেপেছে। আকস্মিক ক্যাব থেমে যেতেই ঘর থেকে বের হয় মনিরা। চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলে। কি সব ভাবছিল? ড্রাইভারকে কিছু বলবে তার আগেই একদল লোক হৈ হৈ করে ছুটে এসে গাড়ির দরজা খুলে ফেলে। টেনে হিচড়ে বের করে মনিরাকে। এক নিমিষে কি হয়ে গেল বুঝতে বুঝতেই লোকগুলো তাকে তাদের গাড়িতে তুলে ফেলেছে। বাইকটি কাছে আসতে আসতেই তীব্র বেগে ছুটে গেল গাড়িটি। ড্রাইভার কোনো দিকে না তাকিয়ে ক্যাব নিয়ে চলে গেল। ঝামেলায় জড়াতে কেই বা চায়? লোক দুটো ভয় নিয়ে একে অপরের দিকে তাকালো। এই মেয়ের কিছু হলে জান তাদেরও যাবে। অন্ধকারে এক ছিটে আলোকে অনুসরণ করে তারাও ছুটল পিছু পিছু। হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না। গাড়িটি থামলো নির্জন এক গোডাউনের সামনে। আবারও হৈ হৈ করে লোকগুলো মনিরাকে নিয়ে নামলো। মুখটা কালো কাপড়ে ঢাকা, চেনার উপায় নেই। মনিরাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে লোকগুলো চলে গেল। বাইকে বসা লোক দুটোর মাথায় ঢুকলো না। এতটা অবাক হয়েছে তারা, বসকে খবরটা জানাতেও ভুলে গেছে। এগিয়ে যাবে কি যাবে না দোটানায় পড়ে। যাওয়ার চিন্তা বাদ দিল দুজনেই। দুজন লোক এতজনের সাথে পারবে না। আহিসকে ফোন দিল, ধরছে না। কয়েকবার দেওয়ার পর ধরতেই বলে উঠল, বস জলদি আসুন, ভাবিকে কে যেন গোডাউনের এদিকে তুলে নিয়ে এসছে। লোক ছাড়া আসবেন না বস, মারা পড়বো সবগুলো। আহিস চট করে মিহির দিকে তাকালো। মেয়েটা ঘুরতে এসেছে ঠিক, তবে ঘুমের কাছে হেরে গিয়েছে। বাড়ির দিকে ফিরছিল সে। বিচলিত হলেও প্রকাশ করলো না। গম্ভীর কণ্ঠে বলল, আপু বল, শি ইজ নট মাই ওয়াইফ ইডিয়েট। লোকটা খুক খুক করে কেসে উঠল। চিন্তায় কি বলতে কি বলে ফেলেছে এই লোক। এমন সময়ও এসব ধরছে, আবার বকাও দিচ্ছে। ফোন কেটে দিয়ে ভাবতে বসলো সে। ভাইয়ের বউ ভাবি হলে তাদেরও ভাবি হবে। ভুলটা কি বলেছে? মাঝারি সাইজের ঘরটায় দুটো চেয়ার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না মনিরার। মাথার উপরে কম দামি লাল বাতি জ্বলছে। অনেক দিন হয়তো পরিষ্কার করা হয়নি। ময়লা জমে আলোটাও কেমন ঘোলাটে হয়ে আবছা অন্ধকার মিশিয়ে দিয়েছে। অদূরে ওই চেয়ারে একজন বসে আছে, পায়ের উপর পা তুলে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। ভয়ে গা ঝমঝম করে উঠল মনিরার। এক পা করে এগিয়ে আসতেই কৌতুক মিশ্রিত কণ্ঠ ভেসে আসলো। ভয় পেয়েছেন মিসেস আতিকুর? মেয়েলি কণ্ঠস্বর। মনিরার ভয়টা কমে এলো। কণ্ঠটা কেমন পরিচিত। বড় বড় পা ফেলে এগিয়ে যেতেই নাদিয়াকে দেখে অবাক হলো সে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি? আমাকে এখানে আপনার কথা এনেছে তারা, কিন্তু কেন? জবাব এলো না। পরপর 2 বার সিগারেটে টান দিয়ে নাক মুখে ধোঁয়া বের করে মনিরার দিকে ছুঁড়ে মারল। কেসে উঠল মনিরা। শব্দ করে হাসলো নাদিয়া। তার বেশ আমোদ লাগছে। মনিরার মনে হচ্ছে এই সিগারেট খাওয়া পুরুষকেও হার মানিয়ে দিবে। কাশির প্রভাবে শরীর দুলিয়ে বসে পড়ল মনিরা। কিছুটা রাগ নিয়ে বলল, এটা কেমন অসভ্যতামি নাদিয়া? অসভ্য অভদ্র নষ্ট মেয়ে মানুষের কাছ থেকে
ভালো ব্যবহার আশা করা বোকামো নয় মিসেস আতিকুর। মিসেস আতিকুর সম্বোধন নিতে পারল না মনিরা। রক্তলাল চোখ নিয়ে চেঁচিয়ে বলল, মিসেস মনিরা বলুন, নট আতিকুর। ওকে, নো প্রবলেম। তো মিসেস মনিরা, স্বামী মারা যাওয়ার কয়েকদিন না যেতেই দেবরের সাথে সেটিং করার চিন্তাভাবনা করে ফেলেছেন। লা জবাব। কি বলতে চাইছেন আপনি? ঠিক করে কথা বলুন। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার মনে এরকম কিছু নেই? নাদিয়া উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল মনিরার দিকে। একটা শব্দ না শোনার আশায় চাতক পাখির মতো অপেক্ষা করলো। তবে নাদিয়াকে নিরাশ করে মনিরা মুচকি হাসল। শান্ত স্বরে বলল, ভুল কিছু দেখছি না তো। ভালোবাসা তো পাপ নয়, না সুখে থাকতে চাওয়া অন্যায়। আমি দুঃখের উচ্চাটনে ভাসতে ভাসতে এত দূর এসেছি। একটু সুখের আশায় আরেকজনের হাত আঁকড়ে ধরতে চেয়েছি। সে অধিকার নিশ্চয়ই আমার আছে। উগ্র নাদিয়া হঠাৎ করে নিভে গেল, চোখেতে জলের ফোয়ারা। মনিরা ভালো করে তাকিয়ে দেখল মেয়েটার শরীর বসে গেছে, চোখের নিচে কালি পড়েছে, মুখ ফ্যাকাশে, গলার হাড়গুলো কেমন উঁচু দেখাচ্ছে। খানিক খারাপ লাগলেও পাত্তা দিল না মনিরা। অন্যদের কথা ভাবতে ভাবতেই 10টা বছর কাটিয়ে দিল। এখন না হয় সে নিজের কথা ভাবল। নাদিয়া চেয়ার ছেড়ে নিচে বসে পড়ল। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে পা আঁকড়ে ধরল মনিরার। চমকে দাঁড়িয়ে পড়ল মনিরা। পড়ে যেতে নিয়েও চেয়ার ধরে নিজেকে সামলে নিল। নাদিয়া বারবার একই শব্দ উচ্চারণ করে বলতে লাগলো, আমি আয়েশকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি আয়েশকে সত্যিই ভালোবাসি। আমি ভালোবাসি আয়েশকে। সরে যান আমার আয়েশের জীবন থেকে। আপনি কিছুদিন ধরে আয়েশকে ভালোবাসেন, অথচ আমি সেই 3টা বছর ধরে ভালোবাসা জমিয়ে রেখেছি। একটু একটু করে আয়েশকে পাওয়ার আশা বুকে জমিয়েছি। ধুকে ধুকে মরেও অপেক্ষা করেছি। বাবা মা ভাইয়ের বিরুদ্ধে গিয়েছি, নিজের রক্তের সাথে বেইমানি করেছি, বিবেকের সাথে প্রতারণা করেছি, এক আকাশ সমান আবেগ নিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করেছি। আমাকে এমন শাস্তি দেবেন না। আমি জানি আন্টি আপনাকে পছন্দ করে আয়েশের জন্য। হয়তো আয়েশ মায়ের কথা মেনেও নেবে, কিন্তু আমার কি হবে? আমি কিভাবে বাঁচব? আমি আয়েশকে ছাড়া মরে যাব আমি। আপনার তো বাচ্চার কেউ আছে, আপনার মেয়ে আছে, কিন্তু আমার কেউ নেই। বাবা মা জন্ম দিয়েই খালাস, ভাইয়ার জীবনে কোনো স্থান নেই। এই একটা মাত্র আশা নিয়ে আমি বেঁচে আছি। আয়েশকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। আমাকে বেঁচে থাকার সুযোগ দিন। আপনি বিনিময়ে যা চাইবেন তাই দিব। কত টাকা চাই আপনার? আমার নামের সম্পত্তিগুলোও লিখে দিব। মেয়েকে নিয়ে ভালোভাবে সুখে থাকবেন। শুধু আমার আয়েশকে দিন। সরে যান পথ থেকে। আয়েশকে ছাড়া আমি বাঁচব না, মরে যাব। উন্মাদের মতো আচরণ মনিরার মনে আঁচড় কাটতে পেরেছে। মেয়েটার কষ্টও তাকে ছুঁতে পেরেছে। তবে কোথাও যেন একটা নিষেধাজ্ঞা এসে মস্তিষ্ককে নড়বড়ে করে দিচ্ছে। আহিশকে আপন করার মনোবাসনা মুহূর্তে বিবেককে হারিয়ে দিচ্ছে। নাদিয়ার কথাগুলোকে হাজার মাইল দূরে সরিয়ে দিচ্ছে। দিশেহারা মনিরা আবারও বসে পড়ল চেয়ারে। হঠাৎ করে মনে পড়ল নাদিয়া তাকে টাকার কথা বলেছে, আর ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চেয়েছে। আহিসের প্রেমে অবচেতন মন যেন একটা রাস্তা পেয়ে গেল নাদিয়ার আহাজারিকে অবহেলায় দূরে ছুঁড়ে ফেলতে। কাট গলায় বলল, ভালোবাসা কি নিলামে তুলতে চাইছো? আমার ভালোবাসা এতই ঠুমকো? টাকার গরম দেখাচ্ছ আমাকে? আমার তো মনে হচ্ছে তুমি আহিসকে ভালোই বাসনি, শুধুমাত্র জেদের বসে এমন পাগলামি করছো। নাদিয়া কিছুক্ষণ মনিরার দিকে তাকিয়ে রইল। হুট করে পা ছেড়ে চেয়ারে বসে ফ্লোর থেকে মদের বোতল তুলে নিমেষেই ঢেলে দিল গলায়। অর্ধেকটা পেটে চালান করে বলল, আমার ভালোবাসাকে তোমার কাছে জেদ মনে হচ্ছে? আচ্ছা জেদ তো তুমি কি ভেবেছো তোমাকে অনুরোধ করেছি বলে আমি দুর্বল? যে মেয়ে তোমাকে তুলে আনতে পারে সে কি করতে পারে ধরতে পারো? আমার আহিসের জীবন থেকে প্রতিপক্ষকে সরাতে আমার হাত কাঁপবে না। নাও ডিসিশন ইজ ইয়োর। কথাটা বলা শেষ করেই মদের বোতলের পাশে পড়ে থাকা চাপাতি হাতে তুলে নিল নাদিয়া। মনিরার দিকে তাকিয়ে মুচকি হেসে রিয়াকশন দেখার আশায় বসে রইল। তবে মনিরাকে ভয় না পেতে দেখে কিছুটা অবাক হলো সে। শক্ত কণ্ঠে বলে উঠল, ভয় করছে না তোমার? খেলনা নয়, একটা টানেই মাথাটা আলাদা করতে পারি, দেখবে। এবার শব্দ করে হেসে উঠল মনিরা। হাসির ঝলকে শরীর সহ চেয়ার মৃদু নড়ছে। হাসি থামাতে বেশ বেগ পেতে হলো মনিরাকে। পায়ের ওপর পা তুলে রসিকতা করে বলে উঠল, আচ্ছা দেখাও। দাঁড়িয়ে পড়ল নাদিয়া। চোখে মুখে ক্রোধ। মেয়েটা তার সাথে মজা নিচ্ছে। নিঃসংকোচে চাপাতি মনিরার হাতের উপর ধরতেই এক ছুটে নাদিয়ার হাত থেকে কেড়ে নিল মনিরা। চমকে দুপা পিছিয়ে গেল নাদিয়া। চোখে মুখে ভয়। মনিরা ঘর কাঁপিয়ে হেসে বলল, আসো একটু গল্প করি। আহা আসো, কিছুই করবো না, বসো। নাদিয়া সেভাবেই দাঁড়িয়ে আছে দেখে মনিরা
হাত ধরে জোর করে বসিয়ে দিল। চাপাতির মাথায় আঙ্গুল বুলিয়ে বলল, এই চাপাতি ধরার প্রথম দিনের এক্সপিরিয়েন্সের কথা তোমার সাথে শেয়ার করি। রাত্রে ঘুটঘুটি অন্ধকার, জায়গাটা এক নিষিদ্ধ পল্লীর। ওই গলিতে মেয়ে মানুষ মানেই ফুলটুসি, আর পুরুষ মানুষ মানেই খদ্দের। সন্ধ্যা হলে মেয়ে মানুষের হাসি কলকল করে গলিটায় লাইন করে দাঁড়িয়ে থাকে খদ্দের ধরতে। একদিন ইচ্ছে করে লাইনে দাঁড়ালাম আমি। এত মেয়ে মানুষ ছিল, আমি যে বাইরের কেউ ধরতেই পারল না। যার খোঁজে গিয়েছিলাম সে এলো। এমনভাবে প্রত্যেকটা মেয়েকে দেখছিল, এক মুহূর্তেই 50-60টা মেয়েকে চোখ দিয়ে ধর্ষণ করে দিল। তো ওই লোক আমার সামনে এসে হুট করে দাঁড়িয়ে গেল। আহিস মোটেও এমন না, তুমি আমাকে ভুল বুঝাচ্ছ। মেয়ালি কোনো দাগ আমার আহিসের জীবনে নেই। খবরদার নিজের স্বামীর মতো ভেবো না সবাইকে। মাঝপথে আটকে দেওয়ায় বিরক্ত হলো মনিরা। চর শব্দ করে তাকালো নাদিয়ার দিকে। এই মেয়ে দেখছি আহিস ছাড়া কিছুই বোঝে না। সে বলছে কি আর এ বুঝছে কি। আবার বলল, কথা শেষ করতে দাও। তোমার আহিস অমন হলে মনিরা ভালোবাসতো না। তো যাই হোক, লোকটা ছিল মাতাল। আমাকে দেখে পছন্দ হলো, বিড়বিড় করে কী সব বলছিল। আমি ভেতরে না ঢুকে লোকটাকে নিয়ে বাইরে চলে এলাম। হঠাৎ করে হয়ে যায় কেউ ধরতে পারেনি। নির্জন জায়গা, আগে থেকেই একটা পুরনো বাড়ি দেখে রেখেছিলাম, নিয়ে গেলাম সেখানে। লোকটা হাত শরীর ছোঁয়ার বাহানাই করছিল বারবার। বেঁধে দিলাম। যা, এখন শরীর ছুঁয়ে দেখা। একটা চেয়ারে শক্ত করে বাঁধলাম। মাতালের হুঁশ নাই। পানি দিয়ে জ্ঞান ফেরালাম। নিজেকে অবশ্য মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, চিনতে পারিনি। ছুটার জন্য অতিরিক্ত লাফালাফি করছিল। তখনই এমন একটা চাপাতি হাতে তুলে নিলাম। বাম হাতটা বেশ দুষ্টু, হাত চলে হাত দিতে দ্বিধা করতো না। এক কোপ দিলাম, শরীর থেকে আলাদা হয়ে গেল। ইস, কিছু আনন্দ হচ্ছিল। ভয়ে ঢোকিল নাদিয়া। মনিরাকে এখন তার সাইকো মনে হচ্ছে। কি অবলীলায় নিজের দোষ স্বীকার করছে। আবার বলল, আচ্ছা, তারপর শোনো। বাম হাত কাটায় হাতের বাঁধন নড়বড়ে হয়ে গেছিল। আমার অন্যমনস্কতার সুযোগ নিয়ে চাপাতি দিয়েই পায়ের বাঁধন খুলে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। ছুটে বেরিয়ে গেল। আমিও পিছু নিলাম। রক্ত না খেয়ে শান্তি হবে না। না, শেষমেশ ব্যর্থ হলাম। বড় রাস্তায় উঠে যাওয়ায় ধরতেই পারলাম না। কি, চিনতে পেরেছো না? বলো তো লোকটিকে। আমি জানি তুমি চিনতে পেরেছো। বলো বলো। এমনভাবে হাসলো নাদিয়া ভয়ে ভয়ে উত্তর দিল, আরফ। আ আ তুমি নিশ্চয়ই অঙ্কে ভালো ছিলে। সূত্র বলতে কেমন উত্তরটা বলে দিলে। আই লাইক ইউর ব্রেন। আঙ্গুল নেড়ে কথা বলে মিনিট খানিক নিঃশব্দে হাসলো মনিরা। উঠে দাঁড়ালো। কোমরটা সামান্য বাঁকিয়ে ব্যায়ামের মতো করে বোঝালো। বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। চাপাতি এখনো হাতে। হাঁটতে হাঁটতে বলল, তৃতীয় এক্সপিরিয়েন্সের কথা বলি। কেটে গেল অনেকটা দিন। বুঝতে পারছিলাম আমার সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকতে যাচ্ছে। সহ্য করে কি করে বলো? 10 বছরের সংসার, কি না করেছি। মুখ বুজে সহ্য করেছি সকল অত্যাচার। এরপরেও যদি সতী নিয়ে সংসার করতে হয়, বোঝো মনের উপর কি চাপটাই না পড়ে। রাত বেশি হয়নি, স্বামী যাচ্ছিল সতীনের মুখে তালা দিতে। তুলে নিলাম অজ্ঞান করে। ওই নির্জনেই চলে গেলাম। ওখানের মতো শান্তি আর নেই। কেন জানি মুখোশ পড়তে ইচ্ছে করেনি, তবুও পড়তে হলো। কথা বললে তো চিনতেই পারবে। জ্ঞান ফিরালাম। কণ্ঠ ধরে ফেললো। ফট করে নাম বলতে চাচ্ছিল, মুখে কষ্টে মেরে দিলাম। রক্ত আমাকে এমনভাবে টানছিল, তবুও শান্ত থেকে একের পর এক আঘাত করছিলাম। দেখলাম অজ্ঞান হয়ে যাবে, রিস্ক নিলাম না। জ্ঞান থাকতে থাকতে এক কোপে মাথাটা আলাদা করে ফেললাম। কোনো স্বামীর এমন ভাগ্য হয় স্ত্রীর হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার। এই হিসেবে কিন্তু আমার স্বামী বড্ড ভাগ্যবান। যাক, পরের কথায় আসি। শরীরের পাটগুলো কুচি কুচি করলাম। এক প্যাকেট নিজের সাথে নিয়ে বাকি অংশ লোক দিয়ে বিক্রি করে দিলাম। সুস্বাদু মাংস খা, কত হিসেবে আমি দেখেছো। কিছু টাকাও আয় হলো। বাড়ি ফেরার আগে জ্যাকেটটা ফুরিয়ে ফেললাম, কোনো চিহ্ন রাখিনি। বাড়ি ফিরলাম চুপচাপ। আতিকুর পেছনের দিকে বাইরে যাওয়ার জায়গা করেছিল। রাতের আঁধারে মেয়ে মানুষ ধরতে ওখান দিয়েই যেত। সকাল হলো বরাবরের মতো। মাংস রান্না করলাম। বাপ ছেলে ছিটেপুটে খেলো। জানতেই পারল না ছেলে ভাইয়ের মাংস খাচ্ছে। আহ, কি তৃপ্তির ঢেকুর। সময়টা এলো যখন পার্সেল এলো। মাথাটা সুন্দর করে পার্সেলে পাঠিয়েছিলাম। এমন ভয় পাওয়ার নাটক করলাম, কেউ ধরতেই পারল না। কেউ তার নিজের স্বামীকে মারতে পারে, যেখানে ভালোবাসায় ভরপুর ছিল সংসার। কথা হলো সে রাতের পর আরাপকে একা পাচ্ছিলাম না। আতিকুর মরে গিয়েও সুবিধা করলো। মেয়ের ক্ষতি হবে ভেবে ফাঁসিয়ে দিলাম আরাপকে। মেয়ে ভীষণ কাঁদছিল। আগে থেকে জোগাড় করে রাখা বাবার কীর্তিগুলো দেখালাম, শান্ত হয়ে গেল মেয়ে। দেখো, এখন পর্যন্ত শান্তই আছে। আব্বু পেয়েছে, শান্ত হবে না? এখন আমি কি করে পারি মেয়ের আনন্দটা মাটি করতে? আমার একটা দায়িত্ব আছে না? আমি আবার দায়িত্ব পালনে সচেষ্টা থাকি।
সর্বদা। এবার আর হাসল না মনিরা, থম মেরে বসে রইল। নাদিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মনিরার দিকে। মেয়েটাকে দেখে এমন মনে হয় শান্তশিষ্ট চেহারার পেছনে এত বড় হারামি লুকিয়ে আছে। তবে নাদিয়া মনিরাকে খুব একটা দোষ দিতে পারছে না। সে থাকলে হয়তো কাজগুলো অনেক আগেই করত। চরিত্রহীনদের সাথে সংসার করা যায় না। তার মা যে কি করে করছে, নাদিয়ার ভাবনার মাঝে মনিরা বলল, চুপ করে আছো কেন নাদিয়া? বললাম গল্প করব, তুমি তো শুধু শুনছো। কিছু তো বলো। আহিসকে চাই নাকি জীবন? যদি বলি আহিস। মনিরা হয়তো নাদিয়ার এমন ভাবালিশ উত্তর আশা করেনি। চমকিত দৃষ্টিতে তাকালো মনিরা। একটু আগে যে মেয়ে ভয় পাচ্ছিল সে এখন হাসছে কিভাবে? নাদিয়া হেসে বলল, তোমার রক্ত হঠাৎ করে গরম হয়েছিল। তবে তুমি হয়তো জানো না, মাহমুদ বংশের রক্ত জন্ম থেকেই গরম। মাহমুদ বংশের সাথে শুধু নির্দয় পাষাণ জুলুমকারীই যায়। খুন মারামারি কেড়ে নেয়া আমাদের রক্তে মিশে গেছে। রক্তের হিমোগ্লোবিনের মাত্রা আমাকে দেখাতে এসো না প্লিজ। নাদিয়া মাহমুদ অনল আদিল মাহমুদের মতোই হারামি। ওই যে বললাম রক্ত। জিন্সের পকেট থেকে সিগারেট বের করে আবার ধরালো নাদিয়া। নিকোটিনের ধোঁয়া তাকে এই মুহূর্তে কষ্টটাকে আড়াল করতে সাহায্য করছে। মনিরা অবাক হয়ে তাকিয়ে আছে। বিস্ময়ে তার মুখ কিঞ্চিত হাঁ হয়ে গেছে। নাদিয়া হেসে হাত বাড়িয়ে চাপাতিটা টান দিল। আকস্মিক হওয়ায় মনিরার খানিকটা কেটেও গেল। শব্দ করে হেসে উঠল নাদিয়া। উঠে দাঁড়িয়ে এক পা এগোবে, দরজায় শব্দ হতেই থেমে গেল সে। জোর ধাক্কায় কেউ দরজা খুলছে। একসাথে ৩-৪টে পা ঘরে ঢুকতেই থমকে গেল নাদিয়া। এক পলক সামনে দাঁড়ানো রক্তিম চোখের দিকে তাকিয়ে আরেক পলক হাতে থাকা চাপাতির দিকে তাকালো। হাত কাঁপছে তার। এত বড় ভুল করার দায়ে নিজেকে দোষারোপ করতে লাগলো। আহিসকে দেখে মনিরা নাদিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নিমিষেই নাদিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়লো আহিসের বুকে। ফ্যাচ ফেচে কেঁদে বলে উঠল, আহিস বাঁচান আমাকে, ও মেরে ফেলবে আমাকে। এখান থেকে চলুন, ও আপনাকেও মেরে ফেলবে। পাগল হয়ে গেছে নাদিয়া, কি সব বলছিল। হ্যাঁ, আমার দম বন্ধ হয়ে আসছে আহিস, আমি মারা যাব। আহিস আগলে নিল মনিরাকে। মেয়েটা ভয় পেয়েছে। শান্ত করার জন্য বলল, শান্ত হও, কিচ্ছু হবে না, আমি আছি, শান্ত হও মনিরা। মনিরা শুনে বুঝেও শান্ত হলো না, বরং আহিসকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আহিসের ভীষণ অস্বস্তি হচ্ছিল। রাগটা যেন বেড়ে গেল। ধমকে বলে উঠল, এই মেয়ে শান্ত হও বলছি, ফ্যাস ফ্যাস করে কাঁদবে না তো। আকস্মিক ধমকে শান্ত হলো মনিরা। তবুও ছাড়ল না আহিসকে। বুকে মুখ লুকিয়ে নাদিয়ার দিকে চোরা চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। ঢলে পড়ল আহিসের উপর। চমকে গেল আহিস। দুবার গালে মৃদু থাপ্পড় দিয়ে বুঝলো জ্ঞান হারিয়েছে। নাদিয়ার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে বলল, ভেবেছিলাম মাহমুদ বংশের রক্ত হলেও তুমি আলাদা, বন্ধুত্বের স্থান দিয়েছিলাম। তবে আমি ভুল। মাহমুদ বংশের রক্তে এতটা দুর্গন্ধ, কেউই সেই দুর্গন্ধটা লুকিয়ে রাখতে পারে না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না নাদিয়া। অবশিষ্ট সম্পর্কটুকু এখানেই শেষ। কোনো এক কালে উপকার করেছিলে বলে আজ ছেড়ে দিলাম। আমার মনে তোমার প্রতি ঘৃণা ছাড়া আর কিচ্ছুই রইল না। একমাত্র দায়ী তুমি নিজেই। কোলে তুলে নিল মনিরাকে। সাথে থাকা লোকগুলো বাইরে দাঁড়িয়েছে। আহিসের আড়ালে মনিরা নাদিয়াকে বুড়ো আঙ্গুল দেখাতে ধপ করে বসে পড়ল নাদিয়া। হাতের চাপাতি কোথায় গিয়ে পড়লো টের পেল না। তার কানে শুধু আহিসের কথাগুলোই ঘুরছে। সে তো শুধু ভয় দেখাতে চেয়েছিল। প্রথমে তো পায়ে ধরেছিল, ভিক্ষা চেয়েছে। তার হাহাকার কারো কানেই বাজেনি। চিৎকার করে কেঁদে উঠল নাদিয়া। কান্নার শব্দগুলো এক কোণ থেকে আরেক কোণে প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসছিল। কাঁদতে কাঁদতে সময় কত যে চলে গেল টের পেল না। গুটিসুটি মেরে ফ্লোরে শুয়ে রইল। এই ব্যথা যে সারা না। অস্পষ্ট সুরে বিড়বিড় করতে লাগলো, যতনে ভালোবাসিলাম, সে আমারে যতনে দুঃখ দিয়া গেল। ঘুম থেকে উঠে ছেলেকে পাশে বসে থাকতে দেখে মিষ্টি হাসলো কামিনী বেগম। রাত এখন কটা বাজে জানা নেই, হয়তো 2-3টে বাজে। আফিফের দৃষ্টি মেলে ধরা বইয়ের ওপর। কামিনী বেগম হাত বাড়িয়ে ছেলের মাথায় রাখলেন। আফিফ হাতে রাখা হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি ভাঁজ করে রেখে দিল পাশে। মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঘুম হয়েছে আম্মা, চলো খাবে। কামিনী বেগম মাথা নেড়ে সায় দিলেন। যদিও তার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ছেলে যে খায়নি। আগে তার কিছু হলে বাবা ছেলে না খেয়ে একসাথে বসে থাকতো পাশে। এখন বাবা নেই, ছেলে নিজ ভূমিকাতেই রয়েছে। এমন সৌভাগ্য কতজন মায়ের হয়। মাকে চেয়ারে বসিয়ে দিয়ে খাবার গরম করে নিল আফিফ। এক পলক জিয়াউলের ঘরের দরজায় তাকিয়ে নিম্ন স্বরে বলে উঠল,
খিদে পেলে খেয়ে নিতে হয় জিয়া, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এসো, ঠান্ডা হয়ে যাবে খাবার। 1 মিনিট পর মৃদু শব্দে দরজা খুলে গেল। ঘুম ঘুম চোখে জিয়াউল চেয়ারে বসতেই আফিফ মুচকি হাসল। কিঞ্চিত মুহূর্ত দেরি না করে খাবার বেড়ে রাখা প্লেটটা সামনে নিয়ে খাওয়া শুরু করলো। খিদেটা বেশ জোর পেয়েছে। আফিফ সেদিকে তাকিয়ে লজ্জা দিতে চাইল না। মাকে নিজ হাতে খাইয়ে নিজেও খেয়ে নিল। দরজার আড়ালে দাঁড়িয়েছিল অনান। খাওয়ার পর থেকে মনটা তার খচখচ করছিল। জিয়াউলের ভালোবেসে অপেক্ষা করার প্রতিদান দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসেছিল। ভালোবাসার বিনিময় দুঃখ যেন তার মনে বসে গিয়েছিল। তার হুট করে আফিফের 3টে বাক্য তার ভুল ধারণাকে সম্পূর্ণ ফিকে করে দিল। ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যায়, আজ যেন নতুন করে আবিষ্কার করলো সে। এই যে জিয়াউলের মুখশ্রীতে আলাদা দুটি খেলা করছে, তা যে আফিফের খেয়াল রাখার জন্য ঢের বুঝতে পেরেছে সে। ভেতরটা হঠাৎ করে ফাঁকা লাগছে। শৈশবের স্মৃতি তাজা হয়ে কেমন বুকের ক্ষত বাড়াচ্ছে। ঘোরের মধ্যেই দরজার আড়াল থেকে বের হলো অনান। ততক্ষণে কামিনী বেগম শুয়ে পড়েছে। আফিফ জিয়াউল কিছু একটা নিয়ে কথা বলছিল। অনানকে দেখে থেমে যায় সে। আকস্মিক কথা থেমে যাওয়ায় কিছুটা বিচলিত হয় অনান, তবে বুঝতে দেয় না। চেয়ারে বসে ভাবুক নয়নে ওপর দিকে তাকিয়ে বলল, আমরা ধীর গতিতে এগোচ্ছি মনে হচ্ছে। কেন এমন মনে হচ্ছে? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো আফিফ। কিছুক্ষণ চুপ রইল অনান। দৃঢ় কণ্ঠে বলল, আমাদের উচিত ছিল এখন ওদের উপরে হামলা করা, অথচ বসে বসে আমরা গিলছি। শেষের কথাটা বলে আর চোখে জিয়াউলের দিকে তাকালো। সূক্ষ্ম খোঁচাটা ধরতে পেরে অপমানে থমথমে হয়ে এলো জিয়াউলের মুখশ্রী। খেপে গিয়ে বলে উঠল, সময় উপযোগী যা করা দরকার সেটাই করছে। গিলার সময় গিলছে, কাজের সময় কাজ করছে। অন্যদের মতো আগে তো পেট পুজো করে নেই নে। এই, মুখ সামনে কথা বলেন। খিদে পেলে খাবো না? খেতে পেলে খাবে, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার মুখ বন্ধ করুন, এখানে প্রয়োজনীয় কথা হচ্ছিল। রাগে ফুসফুস করতে থাকে অনান। এভাবে তর্কে হেরে যাওয়া মানতে পারছে না, কিছু একটা বলবে। আফিফ গম্ভীর মুখে দুজনের দিকে তাকায়। শান্ত হয়ে যায় দুজনেই। এই ছেলেটার দৃষ্টিতে কি আছে কে জানে। কেমন বুক কেঁপে ওঠে। অপ্রসন্ন কণ্ঠে আফিফ বলল, দুজন বাচ্চা নয়, আচরণে পরিবর্তন নিয়ে এসো। যাই হোক, কাজের কথায় আসি। জবাব দেয় না কেউ। পরবর্তী কথা শোনার জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়। আফিফ ভূমিকাহীন অনানকে উদ্দেশ্য করে বলে, শাড়ি গহনা আছে তোমার? বুঝতে পারে না অনান। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আফিফ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মায়ের ঘরে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসে, হাতে কমলা রঙের শাড়ি। এই শাড়িটা আফিফ স্কুলে থাকতে মাকে কিনে দিয়েছিল। এত কড়া রঙের শাড়ি কামিনী বেগম পরে না জেনেও মাকে পরীক্ষা করতে নিয়েছিল। কামিনী বেগম খুশিতে আটখানা হয়ে শাড়ি পরে সারা কোয়ার্টার ঘুরেছিলেন। আফিফের খুশি যেন সেদিন ধরে না। এরপর কামিনী বেগম শাড়িটি আর পরেননি, যত্ন করে তুলে রেখেছিলেন। আজ মায়ের এই শাড়িটাই তার কাজে লাগবে। শাড়ি অনানের সামনে ধরে কিছুটা তাড়া দিয়ে বলল, গ্রাম্য স্টাইলে শাড়িটি পরে এসো ফার্স্ট। আফিফের কণ্ঠে এতটা তাড়া ছিল, অনান প্রশ্ন করার সুযোগ পায় না। ঘরে ছুটে যায়। কোনো রকম শরীরে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসে। মায়ের ঘরে উকি দিয়ে আস্তে আস্তে বাইরে চলে আসে আফিফ। জানে না আজ সে সফল হবে কিনা। ভেবে ভেবে মন অশান্ত হয়ে উঠেছে। অনানকে নিয়ে জিয়াউল বাইরে আসতে আফিফ জিয়াউলকে প্রশ্ন করলো, ঠিকভাবে খবর নিয়েছো? ওই রাস্তা দিয়ে গেলে মিস হবে না তো? আমি 100% শিওর স্যার, ছিনতাইকারীরা উদ পেতে বসে থাকে। তবে এতটা রিস্ক নেওয়া উচিত হবে স্যার? হ্যাঁ জিয়া, তুমি আমার কথা বুঝোনি। আমাদের সলিড একটা অজুহাত চাই। নিজের হাত নিজে কাটলে কোনো প্রমাণ নেই। প্রতিপক্ষকে দুর্বল ভেবো না। পুরো শহর অনল মাহমুদের কবজায়। জিয়াউল আর কথা বাড়ালো না, গাড়িতে উঠে বসলো। নিস্তব্ধ গলিটা ধরতেই কেমন সতর্ক হয়ে গেল আফিফ। ডানে বামে তাকালো, না কেউ নেই। হতাশ হলো সে। পর মুহূর্তে জিয়াউলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে খুব করে শাসালো। বড়সড় ঢোক গিল জিয়াউল। তাকে যা জানানো হয়েছে সে তো তাই বলেছে, কেন যে শিওর দিতে গেল। এখন নিজেই ফেসে যাবে। ভাবতে ভাবতেই থেমে গেল গাড়িটি। চমকে উঠল জিয়াউল। আফিফের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি। গাড়িটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে 6-7টি ছেলে। নেমে দাঁড়ায় আফিফ। ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কি চাই? পথ আটকালেন কেন? কি কি আছে বের কর, নইলে মেরে রেখে দেবো। দেখছিস হাতে কি? রিভলভার ছুরি দেখিয়ে আফিফকে ভয় দেখাতে চায় ছেলেগুলো। আফিফের ভীষণ হাসি পায়। নিজ হাতে কত রকমের রিভলভার ছুঁয়েছে, অথচ ছেলেগুলো তাকে খেলনা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। ভয় পাওয়ার ভান করে বলে উঠল,
না না, দিচ্ছি দিচ্ছি, মেরো না প্লিজ, জীবন অনেক দামি। আচ্ছা কি নিবে? টাকা নিবে না মোবাইল নিবে না এটা নেবে?